আলাইকুম। আমি মোহাম্মদ কুদরতুল মাওলা জোয়ান। আমার বাড়ি সন্দ্বীপ, রহমতপুর। আমি সন্দ্বীপ সেতু আন্দোলনের এবং সন্দ্বীপ সেতু বাস্তবায়ন দাবির অন্যতম সমন্বয়ক। আমার সাথে কাজ করেন আমার সহচর আকবর ভাই। আহ্বায়ক কমিটি আমরা কল করেছি, সেটা প্রক্রিয়াধীন। আমি মাননীয় সরকার প্রধান সহ বাংলাদেশ সেতু এবং বাংলাদেশ অবকাঠামো বিনির্মাণের সাথে যারা জড়িত আছেন তাদের কাছে আমাদের যে উদাত্ত আহ্বান, সন্দ্বীপবাসীর প্রাণের দাবি আমি আজকে উত্থাপন করতেছি, যাতে আমাদের এই দাবি যদি যুক্তিযৌক্তিক হয় তাহলে সরকার আমাদের এই দাবিকে বিবেচনাধীন রাখবেন এবং বাস্তবায়ন করবেন। আমরা যদি স্বাধীনতা উত্তর দেখি, একসময় সন্দ্বীপের মানুষ যখন চট্টগ্রাম চলাফেরা করত তখন তারা কলা গাছের ভেলা করে চট্টগ্রাম আসতে হতো। তারপরে দাঁড় টানা নৌকা, তারপরে পালাম নৌকা, পালতোলা নৌকা, তারপরে স্পিড বোট পেলাম, জাহাজ পেলাম এবং আমরা একাধিক ঘাট ব্যবহার করতে পারতাম। বর্তমানে সমুদ্রে পানির নাব্যতা কম হওয়ার কারণে অত্র এলাকায় জাহাজ বা বড় কোনো ধরনের জাহাজ চলাফেরা করতে পারে না, যেটা আমাদের জন্য এখন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাধীনতা উত্তর যতগুলো সরকার আসছিল আমাদের সমস্যা সমাধানে তারা সবাই ভূমিকা রেখেছে এবং আমরা তৎকালীন যেটা প্রয়োজন ছিল সেই ধরনের সহযোগিতা আমরা পেয়েছি। কালের পরিবর্তনে সন্দ্বীপে মানুষের জনসংখ্যা বাড়ছে, জীবনমান উন্নয়ন হয়েছে। শুধু সন্দ্বীপ নয়, তথা সমগ্র বাংলাদেশের জীবনমান যথেষ্ট উন্নয়ন হয়েছে। বিগত সরকার আমলেও আমাদের সন্দ্বীপের জন্য যে ফেরির বরাদ্দ দেওয়া হয়েছে, আপনারা যদি সরেজমিনে চেক করেন, সরেজমিনে যাচাই করেন, আমরা সেই সেতু থেকে সঠিক কোনো সুফল আমরা পাইনি। এখনও ফেরি উঠানামা করতে জোয়ার বাটা হিসাব করতে হয়, কখনও ফেরি আধা রাস্তাতে আটকায়ে যায়, কখনও ফেরি ভিড়ার জন্য ড্রেসিং করতে হয়, কখনও ফেরিতে গাড়ি উঠতে পারে না। 2, 3, 4 দিন 5 দিন পর্যন্ত গাড়ি লাইনে দাঁড়ায় থাকে। এই গাড়ির যারা স্টাফ আছে তাদের জন্য সেখানে কোনো সুযোগ সুবিধা নেই। এগুলো সবাই জানে, সবাই বুঝে, কিন্তু এটা নিয়ে যদি কেউ দায়িত্ব নিয়ে কাজ করতো তাহলে এমনটা হতো না। জনাব ফাউজুল করিম খান সাহেব তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, উনি ওনার সর্বশক্তি দিয়ে, সর্বচেষ্টা দিয়ে, অপ্রাণ চেষ্টা করে সন্দ্বীপের মানুষকে সুখী করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করে গেছেন। কিন্তু ওনার যে চেষ্টা ছিল, যাদের মাধ্যমে এটা বাস্তবায়ন করার কথা ছিল, তারা সঠিক দায়িত্ব পালন করে নাই বিদায় আমরা সেই সুফলটা ভোগ করতে পারি নাই। সন্দ্বীপবাসী এটা সুফল ভোগ করতে পারে নাই। আপনারা জানেন, সন্দ্বীপ থেকে যারা গভীর রাতে রুগী বা ডেলিভারি পেশেন্ট আমরা নিয়ে চট্টগ্রাম আসতে হয়, তখন আসার সময় অনেক রুগী আধা পথে মৃত্যু হয়েছে, অনেক রুগীর পথে মধ্যে তাদের ডেলিভারি হয়েছে নৌকার মধ্যে। আমরা ডেড বডিগুলো নিতে আমাদের অনেক কষ্ট হয় চট্টগ্রাম থেকে। বিদেশি প্রবাসী যারা আছেন তারাও অনেক কষ্টের সম্মুখীন। ওভারঅল আজকের এই আধুনিক যুগে যেতে পারে, মানুষ পৃথিবীতে অনেক বড় বড় অবকাঠামো নির্মাণ করতে পারে। এখন সময় এসেছে দক্ষিণাঞ্চলকে যদি ডেভেলপ করতে হয়, এই দক্ষিণাঞ্চলের যে ভিজিবিলিটি এবং এই দক্ষিণাঞ্চলে যে চর জমে উঠেছে, জেগে উঠেছে, সেই চর অলমোস্ট বাংলাদেশের 1/3 যে ভূমিটা আমরা বঙ্গোপসাগর থেকে পাচ্ছি, সেই ভূমিকে যদি সরকার কাজে লাগাইতে হয়, সেই ভূমির থেকে যদি সরকার সুফল পেতে হয়, প্লাস সন্দ্বীপবাসীকে যদি সুন্দর একটা যাতায়াতের রাস্তা করে দিতে হয়, তাহলে সেতু অথবা টানেল এই দুটার একটা হইতেই হবে, এটার কোনো বিকল্প নেই। এটা ডিপেন্ড করবে ভিজিবিলিটির উপর, কোন জায়গায় হতে পারে, কোথায় করলে এটার বিল্ড কস্ট কম হবে এবং সহজে করা যাবে, সেটা ডিপেন্ড করবে। বাংলাদেশে আমি জানি, বাংলাদেশে যে বুয়েট এবং সুয়েট যে দুটো ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন আছে, ইউনিভার্সিটি আছে, সেখান থেকে অনেক ভালো ইঞ্জিনিয়ার আমরা পেয়েছি, যারা বহির্বিশ্বে যথেষ্ট ভূমিকা রেখেছেন। যদি প্রয়োজন হয় তারা এসে যদি জরিপ করে, সয়েল টেস্ট করে এখানে ভালো একটা সুফল পেতে পারে, কোথায় সেটা হতে পারে, তাহলে আমরা দেশীয় ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা যদি আমরা এটা বিল্ড আপ করতে পারি, হয়তো কোনো একদিন এই সেতুর কারণে বহির্বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশের বুয়েট অথবা সুয়েট বড় ধরনের একটা কন্ট্রাক্ট, বিল্ডের একটা কন্ট্রাক্টও পেতে পারে।
এটা জাস্ট সূচনা মাত্র, এটা করা প্রয়োজন। আর আওয়ামী লীগ সরকারের গর্ব ছিল পদ্মা সেতু। বিএনপি সরকার যদি পদ্মা সেতুকে কাউন্টার করার জন্য তার চেয়ে ভালো এবং অত্যাধুনিক একটা ব্রিজ যদি নির্মাণ না করে, তাহলে সেটার কাউন্টার হবে না। যদি এই ব্রিজটা বিএনপি সরকার নির্মাণ করে কি হবে? এই ব্রিজটা যদি বিএনপি সরকার নির্মাণ করে, আওয়ামী লীগ সরকার যে পদ্মা সেতু নির্মাণ করেছিল সেই পদ্মা সেতুর কাউন্টার হবে, দক্ষিণাঞ্চল ডেভেলপড হবে, সন্দ্বীপের মধ্যে আন্তর্জাতিক এবং জাতীয় যত রকমের ট্যুরিস্ট আছে, ট্যুরিস্টের ফ্লো বাড়বে। এখন চট্টগ্রাম সমগ্র বাংলাদেশে যে একটা ফ্লু কক্সবাজারে আসে, সেই ফ্লুটা সন্দ্বীপের দিকে ডাইভার্ট হয়ে যাবে। সন্দ্বীপ ঢাকা থেকে আধা রাস্তা, কক্সবাজারে এক সাইড বিচ, কিন্তু সন্দ্বীপের চতুর্পাশে বিচ। আমরা যদি সন্দ্বীপকে ডেভেলপ করি, সন্দ্বীপে ইকোনমিক জোনের জন্য যে জায়গা নেওয়া হয়েছে, সন্দ্বীপের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হতে পারে, সন্দ্বীপের মধ্যে ট্যুরিস্ট স্পট হতে পারে, এবং সন্দ্বীপের মধ্যে 5 স্টার হতে পারে, সন্দ্বীপের মধ্যে বহুতল ভবন হতে পারে, যেগুলো হবে বে ভিউ, সি ভিউ, ওশেন ভিউ। এগুলো পৃথিবীর মানুষ উপভোগ করতে চায়। আজকের পৃথিবী অনেক ডেভেলপ, আমরা অনেক পিছিয়ে আছি শুধু আমাদের পরিকল্পনার অভাবে। সরকার যদি চায়, সরকারের যদি সেই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে, আমি এবং আমার টিম সহ আরও সন্দ্বীপের গণ্যমান্য ব্যক্তিত্ব যারা আছেন, তথা চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিত্ব যারা আছেন, তারা যদি আমাদের সাথে বসতে চান, আমি বসে আমার যেই রিলিভেন্ট এক্সপিরিয়েন্স লাস্ট 40 ইয়ার্স, বিগত 40 বছর আমি দুবাইতে বিল্ডের সাথে জড়িত, ওনারা আমার সাথে বসতে পারেন। আমরা বহির্বিশ্বে যেভাবে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ডিপ্লয়েড করা হয়, সন্দ্বীপ একটা থানা হিসেবে আমি সেখানে সেই ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন ডিপ্লয়েড করিয়ে সরকার এটার থেকে অনেক ধরনের বেনিফিট পেতে পারে। বিশেষ করে সন্দ্বীপের মধ্যে যে মাদক এবং ক্রাইম এবং বিভিন্ন রকমের ছোটোখাটো ক্রাইম হয়, বা সন্দ্বীপের আশেপাশে যে চরাঞ্চলগুলো আছে সেখানে যে ধরনের ক্রাইমগুলো হয়, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অথবা পুলিশ ফোর্স, সিআইডি এরা অন টাইম ওখানে অ্যাটেন্ড করতে পারে না। তো যদি এই ধরনের একটা স্ট্রাকচার ওখানে বিল্ড আপ করা হয়, আপনি দেখা গেছে এটা শুধু সন্দ্বীপের মানুষের জন্য নয়, আপনি অনেক ধরনের কাজে এই সেতুটাকে, এই টানেলটাকে আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, তো এই টানেলটা হলে সন্দ্বীপের মানুষ কী ধরনের সুবিধা ভোগ করতে পারবে, পাশাপাশি সন্দ্বীপের এই টানেল বা সেতু সন্দ্বীপের কী ধরনের ডেভেলপ হবে বলে মনে করছে? আসলে সন্দ্বীপটা একটা দ্বীপ। বহির্বিশ্বের আপনি দ্বীপ দেশগুলো যদি দেখেন, সাধারণত সিঙ্গাপুরও একটা দ্বীপ। যেদিন সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে স্বাধীন হয় নাই, স্বাধীন করিয়ে দেওয়া হয়েছিল, তখন সিঙ্গাপুরের প্রতিনিধিরা কান্না করছিল যে আমাদেরকে মালয়েশিয়া থেকে স্বাধীন করো না, আমরা কি খাবো, কিভাবে চলবো। সেই সিঙ্গাপুরের পাসপোর্ট সমস্ত পৃথিবীতে এখন নাম্বার 1 পজিশন আছে। সিঙ্গাপুরের সাথে যে মালয়েশিয়ার ব্রিজ আছে, এটা ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ওয়ে অ্যারাউন্ড দ্য সাউথ এশিয়া, সেটা আপনারা সবাই জানেন। সেই দ্বীপ সিঙ্গাপুর এবং সন্দ্বীপের আয়তনের তেমন একটা ব্যবধান নেই। আমি আমার এই সার্ভিস লাইফে অলমোস্ট 40টা দেশে গেছি। যত দেশে দ্বীপ অঞ্চল আছে, দ্বীপ অঞ্চলগুলোকে মানুষ অনেক ডেভেলপ করে, এগুলাকে সবাই পর্যটন কেন্দ্র তৈরি করে। তো আমাদের যে এই নৈসর্গিক সৌন্দর্য, সমুদ্র, নদী সবগুলো বেষ্টিত এই সুন্দর সোনার দ্বীপ সন্দ্বীপ, সেটা অনেক অবহেলিত, অনেক পিছনে পড়ে আছে শুধু পরিকল্পনার অভাবে। যদি এখানে সঠিক পরিকল্পনা করে, সঠিক ইনভেস্ট করে, এবং বহির্বিশ্বের এবং লোকালি যারা ইনভেস্টর আছে তাদেরকে যদি উদ্বুদ্ধ করে দাও, এদেরকে যদি এই সন্দ্বীপের পরিস্থিতিতে তুলে ধরা যায়, সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থাকে যদি উন্নত করা যায়, তাহলে শুধু সন্দ্বীপ উন্নত হবে না, তথা সমগ্র বাংলাদেশ উন্নত হবে। সন্দ্বীপের কোন লোকেশন নিয়ে আপনি এই সেতুটা প্রস্তাব করতে যাচ্ছেন? হ্যাঁ, এটা আসলে সন্দ্বীপের ভিজিবিলিটি, যদি ইঞ্জিনিয়ারিং সোর্স তারা যেখান দিয়ে সেটাকে মানে ভিজিবল মনে করবে সেখান দিয়ে হতে পারে এটা। যেমন সেটা সন্তোষপুর টু উরিরচর, উরিরচর টু নোয়াখালী, ওখান দিয়ে হতে পারে, টানেল হতে পারে, অথবা গাছুয়া টু মিরসরাই, সেখান দিয়েও হতে পারে। সেখান দিয়ে নদীর ডিস্টেন্স কম, এই 2 জায়গা দিয়ে হতে পারে। ব্রিজও হতে পারে, টানেলও হতে পারে। সরকার যেটাকে ভালো মনে করবে এবং ইঞ্জিনিয়ারিং কোর যেটাকে ভালো মনে করবে, আমি মনে করি সেটাই আমাদের ভালো হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যাতায়াত ব্যবস্থা, যাতে আমরা চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে 1 টাচ গাড়ি ড্রাইভ করে আমরা সন্দ্বীপে ইন আউট করতে পারি, এটা আমাদের মূল লক্ষ্য। এটার বাইরে আরেকটা জিনিস আছে, আমি ক্লিয়ার করি। সন্দ্বীপের যে বিভিন্ন 3টা ঘাট এখন খুব রানিং, সেটা হচ্ছে আপনার গুপ্তছড়া ঘাট, আপনার বাঁশবাড়িয়া ঘাট এবং কুমিরা ঘাট। এই 3টা ঘাটে পার ডে
3 to 4 মিলিয়ন টাকা, 30 থেকে 40 লক্ষ টাকার একটা ট্রানজ্যাকশন এভরি 24 আওয়ার্স এখানে হয়। এটার বাইরে আপনার মালবাহী অনেকগুলো ট্রলার, বোট, সাম্পান আছে, সেগুলো আলাদা। এই 30 থেকে 40 লক্ষ টাকা এটা একসময় আমরা যদি ব্রিজ হয় তাহলে আমরা এটা টোল পে করবো, এটা ডেইলি সরকার একটা রেভিনিউ পাবে। আর অন্যান্য জায়গাতে যে রেভিনিউটা কম হচ্ছে সেটাতে আপনার অল্টারনেটিভ একটা ওয়ে আছে, এটাতে নো চয়েস, একটাই ওয়ে থাকবে, তখন আপনি ফুল রেভিনিউটা কিন্তু সরকার পাবে। এখানে তো অন্য জায়গাতে টাকা যাওয়ার কোনো সুযোগ নেই। আর যখন আপনার আমরা কখনো ওয়েদার খারাপ হলে ঘাটে আসি, অনেক সময় দেখা গেছে কি এখানে কোনো কিছু ছাড়বে না, কেন? আপনার ওয়েদার খারাপ, কষ্ট থাকে, ঈদে কোরবানে এত বেশি জ্যাম হয়, এত বেশি ট্রাফিক হয়, এখানে মানুষের ওঠানামা করতে অনেক কষ্ট হয়। তো আমরা সেটা না হোক, যখন ব্রিজ হয়ে যাবে আপনি আমার অন টাইম সময় মতো আপনি এখানে ওঠানামা করতে পারবেন, আসা যাওয়া করতে পারবেন, আপনার জন্য এটা সবসময় কি ফ্রি অ্যান্ড ফেয়ার থাকবে, ঠিক আছে না? একটা বিষয় যে সন্দীপের মানুষকে নিয়ে যেহেতু আপনাদের যে যাত্রা, জি। আপনার সন্দীপের মানুষের কাছে পৌঁছাবেন কীভাবে? আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে সরকারের কাছে আপনার দাবিটা কীভাবে তুলবেন? যেটা লিগাল প্রসেস আছে, বিভিন্ন ধরনের প্রসেস আছে, কীভাবে তুলতে চাচ্ছেন? হ্যাঁ, আসলে আপনারা জানেন সন্দ্বীপের মানুষ যারা চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশে তথা বহির্বিশ্বে যারা এস্টাবলিশড, তারা সকলে যে স্ট্রাকচারগুলো রেডি করেছে, কেউ সন্দ্বীপ থেকে টাকা নিয়ে এসে এখানে করেননি। ওনারা নিজেদের মেধায়, দক্ষতায়, নিজেদের কর্মদক্ষতা দিয়ে সব কিছু ডেভেলপ করেছেন। এখনও নারীর টানে এমন কোনো সন্দ্বীপিয়ান নেই যারা সন্দ্বীপে যাতায়াত করেন না। ঈদে কোরবানি অন্য যে কোনো অকেশনে তারা সন্দ্বীপে সব কিছুতে পার্টিসিপেট করেন, তাদেরও সন্দ্বীপে একটা আসা যাওয়া আছে। তো তার এলিট শ্রেণীর যারা আছেন, এর বাইরে ম্যাজিস্ট্রেট, ওসি, এসপি, ডিসি, সাব রেজিস্ট্রার এবং সন্দ্বীপের যারা বিশিষ্ট ব্যবসায়ীগণ, ইনভেস্টার্স এবং প্রবাসী যারা আছেন, যখন আমি দেখি ওনারা একটা সার্ভিস বোটে একের সাথে অন্য গাদাগাদি করে বসে, তারপরে একটা মালের বোটের ছাদের উপরে গাদাগাদি করে বসে, একজন ডিসেন্ট এক্সিকিউটিভ সে তার যে একটা গেট আপ সেটা ঠিক রাখতে পারে না যাতায়াতের দুরবস্থার কারণে, সেটার থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো? আমি আমার জন্য বলছি না, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কথা বলছি। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমি এই সন্দ্বীপের আপামর মানুষের যে দুঃখ দুর্দশা দেখতেছি সেটা লাঘব করার জন্য আজকে আমার এই প্রতিবেদন। এবং আমি জানি যেভাবে আমরা কেলার ভেলা থেকে আজকের এই ফেরি পর্যন্ত এসে পৌঁছাইছি, একদিন না একদিন হয়তো কোনো না কোনো একদিন এই সেতু অথবা এই টানেল বাস্তবায়ন হবেই হবে কালের পরিবর্তনে। পৃথিবী 80 দশক থেকে যেভাবে গ্রো আপ করছে, এখন অলমোস্ট 46 to 50 ইয়ার্স। তো এটার ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে দেয়ার ইজ নাথিং ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল, বাট ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর রেসপন্সিবিলিটিস অ্যান্ড ইউ মাইট ডু দিস। থ্যাংক ইউ ভেরি মাচ। এই বিষয়টা হচ্ছে এটা একটি ব্যয়বহুল বিষয়, সেতুটা ফান্ডিংটা, এটা সরকার এত টাকা কেন এখানে সন্দীপ তেমন একটা অর্থকারী জুন না এখন পর্যন্ত সন্দীপে এমন কিছু গড়ে ওঠে নাই যেটা নিয়ে সরকার এই পাশে প্রতিনিয়ত আপডেট আসতে পারে। তো সেই দিক থেকে এই ফান্ডিংটার সোর্সিং কী হতে পারে, আপনার কী মনে হচ্ছে? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। আসলে এটা একটা উপজেলা হিসাবে যদি আপনি এটাকে সন্দ্বীপকে আন্ডার এস্টিমেট করেন তো সেটা আমার মনে হয় না পজিটিভ। কেননা আপনি যে স্ট্রাকচারটা রেডি করবেন সেটা শুধু সন্দ্বীপের না, সেটা বাংলাদেশের স্ট্রাকচার। সন্দ্বীপ আছে বিদায় সমগ্র উপজেলা জেলাগুলো আছে বিদায় বাংলাদেশ আছে। তা আপনি এমন তো নয় সন্দ্বীপের অ্যাকাউন্টটা সরকারের কাছে আলাদা, অথবা ফটিকছড়ির অ্যাকাউন্টটা আলাদা, অথবা রাউজানের অ্যাকাউন্টটা আলাদা। আপনাকে ইকুয়াল করে কম্প্রোমাইজ করে যদি আপনি ওই এলাকাতে ইনভেস্ট না করেন তো ওই এলাকাটা তো অন্ধকারেই থেকে যাবে। আসছে এখানে বড় ধরনের, আমিও জানি এটা খুব ব্যয়বহুল এবং খুব কঠিন কাজ এই মুহূর্তে বাংলাদেশ সরকারের জন্য, যেহেতু সরকার বিভিন্ন ধরনের ঋণের জর্জরিত, নতুন সরকার, আমি এটা ভালো করে বুঝি। তো এটার একটা সলিউশন আমাদের কাছে আছে। আমরা যারা সন্দ্বীপবাসী আছি, আমাদের বহির্বিশ্বে যারা আছে এবং সন্দ্বীপের যারা পেশাজীবী আছেন, আমরা সমন্বয় করে আমরা সরকারকে 10 to 15% অফ বিল্ড কস্ট আমরা সরকারকে সাপোর্ট দেব। আর সরকার যদি 35 to 40% দেয়, বাকি টাকাগুলো যদি বহির্বিশ্বের কোনো অর্গানাইজেশন যদি এটাতে ইনভেস্ট করে তাও সেটা সরকারিভাবে করতে পারবে। আসলে যদি এই
ব্রিজ অথবা টানেলের বাজেটটা যদি বিলাসিতা বাজেট না হয়, যদি একদম রিলিভেন্ট বাজেট হয়, যদি বাংলাদেশের ইঞ্জিনিয়ার দিয়ে এটার আর্কিটেক্ট করা হয়, স্ট্রাকচারটা তৈরি করা হয়, তা আমার মনে হয় এখানে দিস ইজ নাথিং ইম্পসিবল। এটা শুধু আজকের জন্য নয়, আপনি সন্দীপের মানুষ আপনাকে 10-15% পর্যন্ত রেমিটেন্স দিচ্ছে, তো সেটা 1 বছর দেয়নি, 5 বছর দেয়নি, 10 বছর দেয়নি, বিগত 45 বছর যাবৎ যখন থেকে প্রবাসীদের ফ্লু শুরু হয়েছে তখন থেকে আপনি কিন্তু রেমিটেন্সটা পাচ্ছেন। তো যে রেমিটেন্স আপনি পাচ্ছেন সেটার একটা অংশ বিশেষ আপনারা আমাদের জন্য ব্যয় করবেন, সেটা শুধু আমরা উপভোগ করবো না, তথা সমগ্র বাংলাদেশের মানুষ, বহির্বিশ্বের ট্যুরিস্ট, যারা ইন্ডাস্ট্রিয়াল ওনার হবেন, যারা সন্দ্বীপ থেকে টাকা পয়সা রুজি করেন, যারা সন্দ্বীপের সাথে বিজনেস করেন, তো তারাও এটাতে বেনিফিট হবেন। সন্দ্বীপ তো শুধু সন্দ্বীপকে নিয়ে একক না, সমগ্র বাংলাদেশের মানুষের অনেকগুলা বেনিফিট এখানে জড়িত আছে। এবং সন্দ্বীপের মধ্যে যেসব লোকগুলা সমগ্র বাংলাদেশ থেকে সার্ভিস দিতে আসেন, বিশেষ করে প্রশাসনের যারা প্রশাসন ক্যাডার আছেন, তারাও তো আসা যাওয়ার সময় ওনাদেরও তো এই ধরনের কষ্ট হয়, তো সেটা তো আপনাদের জন্যও হবে। আপনারা সবাই সবার জায়গা থেকে যদি আওয়াজ তোলেন, আমার মনে হয় এটা পসিবল এবং এটা হবে। যদি প্রক্রিয়াধীন থাকে, আমি জানি এটা একদিন হবে, তবে আমাদেরকে এটার উপরে দৃঢ়ভাবে কাজ করতে হবে। আরও অধিকতর যাচাই বাছাইয়ের জন্য, পর্যালোচনা আলোচনার জন্য যদি সরকার আমার সাথে, কোনো সরকারের সংস্থা, অর্গানাইজেশন বা পলিটিক্যাল লিডার্স যদি আমার সাথে বসতে চায়, আমি বসতে প্রস্তুত আছি। ধন্যবাদ। আপনাকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।